প্রিয়তা বরফ শীতল গলায় বলল। কি করছেন উচ্ছ্বাস ভাই? আপনি পায়ের কাছে বসে আছেন কেন? রেখম অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকায়। পাশে একটা মসজিদ, এশার নামাজ শুরু হয়ে গেছে সেখানে। নামাজ শেষে সবার বের হবে, এমন অবস্থায় দেখলে কি না কি ভাববে সবাই। ছোট শহরে বিনোদনের ভীষণ অভাব, এমন বিনোদন পেলে কেউ আর নড়তে চাইবে না এখান থেকে। উচ্ছ্বাসের কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, সে চিৎকার করে কাঁদছে। সে জানে না সে কেন কাঁদছে। সারা জীবন নিজের কষ্ট চেপে নিজেকে একটা শক্ত আবরণের মধ্যে বন্দি করে রেখেছে সে। আর সেই প্রাচীর আরও শক্ত হয়েছে চোখের সামনে বাবা মায়ের খুনের হতে দেখার পর। আজ অনেক অনেক দিন পর এভাবে মন খুলে কাঁদছে সে। মনে হচ্ছে বুকের ওপর থেকে বড় একটা পাথর নেমে যাচ্ছে, তার প্রতিটা পানির ফোঁটায় একটু একটু করে। প্রিয়তা নিজেও বসে পড়ে, নিজের হাঁটুর থেকে উচ্ছ্বাসের হাত ছাড়ায়। পুরো মুখ তার চোখের পানিতে ভিজে জবজব করছে। প্রিয়তা কিছুটা ইতস্তত করে কাপা হাতে পানিটা মুছে নেয়। কি করছেন আপনি এসব উচ্ছ্বাস ভাই? এমন পাগলামির মানে কি? উচ্ছ্বাস মুখ হাঁ করে কিছুক্ষণ শ্বাস নেয়, নিজেকে সামলানোর চেষ্টা করে। প্রিয়তা সেই সময়টুকু দেয় উচ্ছ্বাসকে। পেখম শুধু ইতি ইতি দেখেই যাচ্ছে, ভীষণ ভয় হচ্ছে তার। বেশ কিছুক্ষণ পর উচ্ছ্বাস দুই হাতে নিজের চোখ মুখ মুছে উঠে দাঁড়ায়। প্রিয়তা উঠে দাঁড়ায় তার সামনে। তোমরা এখানে কেন এসছো প্রিয়তা? আমার এখনো বিশ্বাস হচ্ছে না তোমরা আমার সামনে। প্রিয়তা মাথা নিচু করে বলল। আমরা আপনার কাছে এসেছি উচ্ছ্বাস ভাই। উচ্ছ্বাস কিছুটা অবাক হয়, ভ্রুকুচকে বলল। আমার কাছে এসছো মানে? তোমরা কিভাবে জানো আমি এখানে থাকি? কে দিয়েছে তোমাদের এই ঠিকানা? সেসব বলার মতো সময় নেই উচ্ছ্বাস ভাই। আপনার সামনে অনেক বিপদ, অনেক বড় একটা ট্রাপে আপনাকে ফেলা হয়েছে। এখন যেভাবে হোক এই ট্রাপ থেকে আপনাকে বের হতেই হবে। উচ্ছ্বাস গম্ভীর গলায় বলল। ট্র্যাপে তো তুমি আমাকে ফেলেছো প্রিয়তা, না হলে আমার মতো একটা রকচটা ছেলে কারো প্রেমে এমন আষ্টে পেষ্টে জড়িয়ে যেতে পারে? প্রিয়তা অসহিষ্ণু হয়ে বলল। এখন মজা করার সময় না উচ্ছ্বাস ভাই। উচ্ছ্বাস দুই হাত বুকের সাথে বেঁধে শটান হয়ে দাঁড়ায় শান্ত মুখে। সে বুঝতে পারছে প্রিয়তা কোনো ভয়, দুশ্চিন্তা আর উত্তেজনার মধ্যে আছে। একটু পর পর ঠোঁট কাঁপছে তার। শান্ত মেয়েগুলো ভীষণ ভয় পেয়ে গেলে কেমন অশান্ত হয়ে যায়। তার মাও এমন ছিল বলে সে বুঝতে পারছে। উচ্ছ্বাস ভাই, আমি জানি এই খুনগুলো আপনি করেননি। উচ্ছ্বাস কিছু বলে না, ঠান্ডা চোখে তাকিয়ে থাকে। প্রিয়তাকে তার কথা শেষ করার সময় দেয়। আর এটাও জানি এগুলো কে করেছে। বেশ অনেকটাই অবাক হয়ে যায় উচ্ছ্বাস। এসব খুনের ব্যাপারে প্রিয়তা কিছু জানতে পারে, এটা তার কল্পনাতেও আসেনি কখনো। এটা কিভাবে সম্ভব? প্রিয়তা, তুমি কি বলছো তুমি জানো? আমি জানি উচ্ছ্বাস ভাই, আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না, বুঝতে পারছি। কিন্তু দেখুন আমি কিভাবে তাহলে আপনার গোপন ঠিকানার খোঁজ পেলাম। উচ্ছ্বাসের মনে খটকা লাগে। এখন মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা অষ্টাদশী তরুণীকে মোটের হালকাভাবে নেওয়া ঠিক হচ্ছে না। প্রিয়তা ক্ষীণ গলায় বলল। উচ্ছ্বাস ভাই, আজ নীলু আপা এসেছিল আমার বাড়িতে। নীলু আপাটা আবার কি? কেন ভুলে গেলেন? ওই যে আমার কলেজের সেই আপাটা, আমাদের বাড়িতেও দেখা হয়েছিল আপনার সাথে। আপনি কলেজেও ওনাকে দিয়ে চিঠি পাঠিয়েছিলেন আমার কাছে। উচ্ছ্বাস কিছুক্ষণ মনে করার চেষ্টা করে। তো উনি এসেছিল, তাতে আমি কি করব? উনি আমাকে সব তথ্য দিয়েছে, আপনার ঠিকানাও উনি দিল। তাছাড়া এগুলোর সাথে কে জড়িত তাও আমাকে বলেছে। বিলু আপা এগুলো কিভাবে জানলো? প্রিয়তা হতাশ গলায় বলল। বিলু না, নীলু। ওই হলো একটা। উনি কি বাই এনি চান্স সিআইডির গোপন এজেন্ট? প্রিয়তা এবার কিছুটা রাগান্বিত গলায় বলল। আপনি কিন্তু এখনো মজা করছেন। আচ্ছা আচ্ছা, কিছু বলছি না, শেষ করো। প্রিয়তা এদিক ওদিক তাকাই, পেখম ভরসার দৃষ্টিতে তাকে বোঝায়। তুমি নিশ্চিন্তে কথা বলো, আমি এদিকটা দেখছি। ঝিম ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে উচ্ছ্বাস। প্রিয়তার বলা কথাগুলো অস্বীকার বা অবিশ্বাস করার উপায় নেই, কারণ এগুলোর একটা কথাও মিথ্যে নয়। সত্যি তার চাচাদের বড় বিজনেস আছে। প্রিয়তা বা নীলুর এগুলো জানার কথা না, নিশ্চয় এখানে অন্য কারো হাত আছে। এই কথাগুলো তোমার নীলু আপাকে কে জানিয়েছে বললে? তোমার প্রেমে হাবুডুবু খাওয়া সেই নিয়াজ মোরশেদ? প্রিয়তা হতাশ গলায় বলল। উচ্ছ্বাস ভাই, উচ্ছ্বাস আচমকা শব্দ করে হেসে দেয়। প্রিয়তা অবাক হয়ে তাকায়, এখানে হাসির কি হলো? প্রিয়তা, তুমি বোকা, ভীষণ বোকা। আমি বোকা? শুধু বোকা নও, তোমার ফাঁপা মাথায় গ্যাস ভর্তি। মাঝে মধ্যে আমার মনে হয় এত গ্যাসের চাপে কবে না তুমি গ্যাস বেলুনের মতো ফুস করে উড়ে যাও। প্রিয়তা অপমানিত বোধ করে। অদ্ভুত লোক তো, ওনারই উপকার করতে সে অপমানিত হতে হলো ওনার কাছেই। উনি কি কোনোদিন শোধরাবে না? চলো আমার সাথে, কোথায়? তোমাদের বাসায় পৌঁছে দেই। মামা মামি দুশ্চিন্তা করছে। পৌঁছে দিতে হবে না, আমরা নিজেরা চলে যেতে পারবো।
উচ্ছ্বাস নির্লিপ্ত চোখে তাকায় প্রিয়তার দিকে। প্রিয়তা চুপ করে যায় সাথে সাথেই। তোমাদের পৌঁছে দিয়ে আমার অন্য কাজ আছে। অন্য কাজ মানে? কোথায় যাবেন আপনি? পুলিশের কাছে ধরা দেবেন? উচ্ছ্বাস ঘোর লাগা চোখে প্রিয়তার দিকে তাকাই। প্রিয়তা থতমত খেয়ে চোখ নামিয়ে নেয়। তুমি বললে তো ফাঁসির দড়ির সামনেও হাসতে হাসতে পৌঁছে যেতে পারি। তবে এখন যাচ্ছি অন্য হিসাব চুকাতে। কি হিসাব? তোমার সেই মেন কালপ্রিট শিল্পপতি চাচাকে হালকার উপর ঝাপসা বার্নিশ করে আসি। প্রিয়তা অপমানিত মুখে দাঁড়িয়ে থাকে। মনে মনে ভাবে, একটা মানুষকে সবসময় এমন তারা কথা বলতে পছন্দ করে। চলো বেগম, আমি তোমাদের পৌঁছে দিই। বেগম কান্নাজড়িত ক্ষীণ গলায় বলল। আমাদের আবার কবে দেখা হবে উচ্ছ্বাস ভাই? উচ্ছ্বাস প্রিয়তার দিকে তাকিয়ে মুচকি এসে বলল। যেদিন তোমার আপার বউ সাজতে ইচ্ছে করবে। লজ্জায় কান লাল হয়ে যায় প্রিয়তার। বেগম কষ্টের মধ্যেও হেসে দেয়। জায়গাটা ভালো না, বেরিয়ে পড়তে হবে। আমার অন্য কাজও আছে। প্রিয়তা এগোয় না। বেগম বুঝতে পারে সে উচ্ছ্বাসকে গোপনে কিছু বলতে চায়। আপা, তুই আস্তে আস্তে আয়, আমি এগিয়ে গলির মুখে দাঁড়াচ্ছি। প্রিয়তা ম্লান হেসে তাকায় বোনের দিকে। বেগমও বিনিময়ে কিছুটা হেসে বেরিয়ে যায়। কি হলো, চলো। উচ্ছ্বাস ভাই। বলো। প্রিয়তা কিছু বলতে গিয়েও থেমে যায়। নিজেই নিজের ওপর রাগ দেখায়। ছি, এতটা নির্লজ্জ হলো কবে থেকে সে? উচ্ছ্বাস ঠোঁট কামড়ে হাসে প্রিয়তার অবস্থা দেখে। এই কি, আপনি হাসছেন কেন শুধু শুধু? উচ্ছ্বাস ভেতরে টি শার্টটা রেখে চাদরের নিচ থেকে নিজের শার্টটা খুলে প্রিয়তার হাতে দেয়। প্রিয়তা কিছু না বুঝে তাকায় তার দিকে। আমি জানি তুমি চাচ্ছ এখন আমি যেন তোমাকে শক্ত করে একবার জড়িয়ে ধরি। প্রিয়তা লজ্জায় মাথা নিচু করে। লোকটার লজ্জা শরম আসলেই কিঞ্চিত কম। কিঞ্চিত না, ভালোই কম। কিন্তু সে বুঝলো কিভাবে প্রিয়তা এটাই চাচ্ছিল। তাহলে সে নিজেও কি সামান্য বিহায়া হয়ে উঠেছে এই মানুষটার সামনে? তবে তোমার ইচ্ছা এখন আমি পূরণ করব না। কিছু ইচ্ছা অপূর্ণ থাক। সব ইচ্ছা পূরণ হয়ে গেলে তুমি যে আমার অপেক্ষায় থাকবে না আর। প্রিয়তা সজল চোখে তাকায় উচ্ছ্বাসের দিকে। উচ্ছ্বাস চোখ নামিয়ে নেয়। এই মুহূর্তে এই চোখজোড়া দেখার সাহস তার নেই। সে যত বীরপুরুষই হোক না কেন, এই সাহস কোনো পুরুষেরই নেই। তবে তার বদলে এই শার্টটা রাখো। তোমরা মেয়েরা আবার শার্টের গন্ধ শুকতে পছন্দ করো। আমি তো ঘামের গন্ধ ছাড়া আর কিছুই পাই না। প্রিয়তা কাঁদতে কাঁদতে হঠাৎ হেসে দেয়। উচ্ছ্বাসও হাসে। প্রিয়তা শার্টটা নিজের মুখের সাথে চেপে ধরে। আমাদের আবার কবে দেখা হবে উচ্ছ্বাস ভাই? যেদিন তুমি আমার নামের শেষে আর ভাই যোগ করবে না, সেদিনই দেখা হবে। আপনি আর শোধরাবেন না, তাই না? শোধরালে কি এখনের মতোই ভালোবাসবে? যদি ভালোবাসা আরেকটু বাড়িয়ে দাও তাহলে ভেবে দেখতে পারি শোধরানো যায় কিনা। প্রিয়তার ইচ্ছা করছে না মানুষটাকে ছাড়তে। তার মনে হচ্ছে এখন ছেড়ে দিলে আর কোনোদিন দেখা হবে না তাদের। এমন কেন মনে হচ্ছে তার? বুকটা কেমন ছটফট করছে। সময়টা এখানে আরও কিছু সময় থেমে থাকলে কি প্রকৃতির খুব বেশি অসুবিধা হয়ে যাবে? আজ এত মায়া মায়া করেই বা কথা বলছে কেন উনি? বেগম তাহলে ঠিকই বলতো। এই রক্তটা রাগী মানুষটার মুখোশের আড়ালে একটা অসাধারণ মানুষের বসবাস। সে আসলে বোকা, সে বুঝতে পারেনি। উচ্ছ্বাস শেষবারের মতো স্মিত একটা হাসি দেয় প্রিয়তার দিকে তাকিয়ে। ভেতরটা ভেঙে চুরে যাওয়ার উপক্রম হয় প্রিয়তার সেই হাসি দেখে। একটা পুরুষ মানুষের হাসি এত মায়াকারা হবে কেন? আচ্ছা, মায়াবতীর পুরুষবাচক কেন শব্দ হয় না? কেন পুরুষদের কি মায়া থাকে না? তোরা কোথায় গিয়েছিলে? বাড়ি ঢোকার মুখেই বাবাকে গম্ভীর মুখে বসে থাকতে দেখে দুই বোনই থমকে দাঁড়ায়। বাবার গলার স্বর যদিও শান্ত, কিন্তু কোথায় যেন একটা ভীতিকর সুর টের পায় দুজন। আমি কিছু জিজ্ঞেস করছি তো উত্তর দাও। ওরা উত্তর দেওয়ার আগে মার্জিয়া বেগম ছুটে এসে বলল। ওদের আগে ঘরে ঢুকতে তো দাও। আসতে না আসতেই কি শুরু করলে? প্রিয়তা বেগম দুজনই অবাক হয়। এই চিত্র যে উল্টো তাদের বাড়ি। সবসময় মা বকাচকা করে আর বাবা তাদের বাঁচায়। কি হলো আজ? মার্জিয়া, আমি যখন আমার মেয়েদের সাথে কথা বলবো তুমি মাঝে থাকবে না। মার্জিয়া বেগম কিছু বলতে গিয়েও চুপ করে যায়। প্রিয়তায় মুখ খোলে প্রথম। বাবা, মা বলেনি তোমাকে? হ্যাঁ বলছে, তোমার মুখেই শুনি। প্রিয়তা একবার বেগমের দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলে। বাবার চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলার সাহস তার কোনোদিনই হবে না। বাবা, আমরা তো রুনাদের বাড়ি গিয়েছিলাম। রুনাকে চিনেছো তো? হ্যাঁ, তোমার বান্ধবী। আসলে অনেকদিন কলেজে যাওয়া হয়নি তো, সামনেই পরীক্ষা, তাই ভাবলাম। তাই ভাবলে এই রাতে সব পড়া শেষ করে আসবে নাকি? প্রিয়তা চুপ করে যায়। বাবার কথা স্বাভাবিক মনে হচ্ছে না। বাবা এভাবে খুব একটা কথা বলে না তাদের সাথে। বাবা কি টের পেল কিছু? ভয়ে আড়ষ্ট হয়ে যায় প্রিয়তা। বেগম হালকা হেসে বলল। বাবা, আমরা বেরিয়েছিলাম তো সেই সন্ধ্যার আগেই, ফিরতে ফিরতে দেরি হলো। আসলে রুনা আবার
মা আমাদের নাস্তা না করিয়ে ছাড়লই না। নাস্তা করে এসেছো? বেগম আস্তে আস্তে মাথা নাড়ে। তবে যাই হোক, তোমাদের একটা ভুল হয়েছে। কি ভুল বাবা? নাস্তা করার সময় রুনাকে বলে দিলেই পারতে। তোমাদের বাবা ফোন দিলে যেন মিথ্যা না বলে সত্যিটা বলে যে তোমরা ওখানে আছো। দুই বোনের মুখ ঝুলে যায়। তার মানে বাবা রুনাকে ফোন দিয়েছিল। ইস, কি ভুলটাই না হয়েছে রুনাকে আগে থেকে সবটা না জানিয়ে। এমন ভুল কেউ করে? উচ্ছ্বাস ভাই ঠিকই বলে, সে বোকা। শুধু বোকা না, বোকার হদ্দ। কি হলো? রুনা আমাকে মিথ্যা বললো কেন যে তোমরা ওখানে যাওনি? প্রিয়তার বেগম আচমকায় বাবার পায়ে লুটিয়ে পড়ে, চিৎকার করে কেঁদে দেয় দুই বোনই। কবিরসহ বাধা দেয় না, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে ঠাই। বাবা, আমাদের ক্ষমা করে দাও, আর কখনো এমন হবে না। কখনো এমন হবে কি হবে না জানতে চাচ্ছি না। তোমরা আজ আমাকে নিজের কাছে ছোট করে দিয়েছো। আমি যে অহংকার সবসময় করেছি তাহলে তোমাদের নিয়ে, তোমাদের শিক্ষা নিয়ে। তোমাদের আমি সর্বশুদ্ধ মানুষ করার প্রত্যয় নিয়েছিলাম। সবার বিরুদ্ধে যেতেও দুইবার ভাবিনি তোমাদের স্বার্থে। আর যাই হোক, আমার দুই মেয়ে হিসাবে খাঁটি হবে এটাই আমার প্রত্যাশা ছিল। আমি কোনোদিন ভাবিনি তোমরা আমার সামনে মিথ্যা কথা বলবে, পরীক্ষায় খারাপ ফলাফল করায় আমি কোনোদিন তোমাদের রাগ করিনি। তোমার মা করলেও আমি বাধা দিয়েছি। মানুষ তৈরির পরীক্ষায় যেন কোনো খারাপ ফলাফল না দেখি এটাই চেয়েছি সারা জীবন। স্কুলের ছুটির পর ক্লান্তিতে হাত পা অবশ হয়ে আসলেও আরো কয়েকটা টিউশন বেশি করিয়ে বাড়ি ফিরেছি। 2 টাকা বেশি আসলে যেন আমি আমার মেয়েদের জন্য কিছু করতে পারি। আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি তোমাদের মুখে হাসি ফোটাতে, কিন্তু আজ মনে হচ্ছে সব ভুল ছিল। আমি ব্যর্থ একজন বাবা হিসেবে। আমার সব কষ্ট ব্যর্থ। মার্জিয়া বেগম থাকতে না পেরে কবির সাহের কাঁধে এসে হাত রাখে। তুমি কি লঘু পাপে ওদের গুরুদণ্ড দিচ্ছ না? আগে শোনো, ওরা কই গিয়েছে, কেন মিথ্যা বললো তুমি জানো? তোমাকে মেয়েরা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হিসাবে জানে, ভালোবাসে সবচেয়ে বেশি। ওদের এত কঠিন কথা কেন শোনাচ্ছ? ওদের কথা শোনাচ্ছি না মার্জিয়া, বরং ওরা প্রমাণ করে দিল আমি একজন ব্যর্থ বাবা। আর কি বললে? লঘু পাপে গুরুদণ্ড। তুমি যদি বুঝতে পারতে আজ কতটা কষ্ট পেয়েছি আমি, তাহলে উল্টোটাই বলতে। বাবা, আমাদের ক্ষমা করে দাও। বললাম তো আর কোনোদিন এই ভুল হবে না। তুমি যে শাস্তি দেবে তাই আমরা খুশি মনে মেনে নিব বাবা। তাও আমাদের সাথে এভাবে কথা বলো না তুমি। পায়ের কাছ থেকে উঠে এসো। তোমাদের মাথা সর্বদা সমুন্নত দেখতে চেয়েছি, এরকম নিচু না। না বাবা, তুমি আমাদের ক্ষমা না করলে আমরা উঠবো না। আগে শাস্তি দাও। শাস্তি চাও তোমরা? বেশ, উঠে এসো, শাস্তি দিব। প্রিয়তা আর বেগম হাত ধরাধরি করে উঠে দাঁড়ায়। দুইজনের হাতই বরফের মতো ঠান্ডা। দেখো, তোমরা অনেক বড় হয়ে গিয়েছো। এতটাই বড় হয়ে গেলে যে আজকাল নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেওয়া শুরু করেছো। তাই শাস্তিটাও তেমন হওয়া উচিত, তাই না? প্রিয়তা নাক টানতে টানতে বলল, বাবা, তুমি আমাদের মারো। গায়ে হাত তোলা আমার পছন্দ না, তবু হয়তো রাগে 2-1 বার করেছি আমি। আমার ভুল ছিল, আমি রাগ সামলাতে পারিনি। তবে আজ তোমাদের মারবো না। কবিসহ সবার উপরে একবার চোখ বুলিয়ে নেয়। যতক্ষণ না তোমরা বলছো তোমরা কোথায় গিয়েছিলে, মিথ্যা বলারই বা কি প্রয়োজন হলো, ততক্ষণ তোমরা আমাকে বাবা বলে ডাকবে না, কথা বলবে না আমার সাথে। বাবা, সময়টা যদি কয়েকদিন বা কয়েক মাসও হয় তবুও না। আর যাই হোক, মিথ্যা বলা আমার পছন্দ না। আর আমার মনে হয় এর চেয়ে বড় শাস্তি তোমাদের জন্য আর কিছু না। মার্জিয়া দৌড়ে এসে প্রিয়তার হাত ধরে বলল, বলে দে না বাবাকে, কোথায় গিয়েছিলি? প্রিয়তা সজল চোখে তাকায় মায়ের দিকে। মার্জিয়া, জোর করো না। ওনারা নিজে থেকে যখন বলতে চাইবে তখনই বলুক। এ নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। আমার খুব ক্লান্ত লাগছে, আমি ঘরে যাচ্ছি। কবিসহ একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে চলে যায়। মার্জিয়া বেগমও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যায়। প্রিয়তা আর বেগম স্তম্ভিত হয়ে দুজন দুজনের হাত ধরে দাঁড়িয়ে থাকে। গেটে কোনো গার্ড না দেখে উচ্ছ্বাস কিছুটা অবাক হয়, কিন্তু বিব্রত হয় না। বাঘের গর্তে হাত দেওয়ার আগে যে তাকেও সেই মতো শক্তিশালী হতে হবে সে জানে। আর তার শক্তি হলো মনোবল। মনোবল ছাড়া এখন তার আর কোনো শক্তি নেই। বাড়ির সামনে দরজাও খোলা, হালকা আলো আছে সিঁড়ির কাছে। উচ্ছ্বাসের একবার মনে হচ্ছে মানুষটা জানে সে আসবে, আর তাই এভাবে তাকে স্বাগতম জানাচ্ছে।
ঠোঁটের কোণায় একটা হাসি ফুটে ওঠে তার। বিশাল ড্রয়িং রুমটার মধ্যে উচ্ছ্বাস একা দাঁড়িয়ে আছে। চারদিকে নিকষ কালো আধার না হলেও তেমন কিছু দেখাও যাচ্ছে না। অন্ধকারটা চোখ সয়ে নিতে বেশ সময় লাগে। উচ্ছ্বাস, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি। উচ্ছ্বাস কিছুটা চমকে যায়। এদিক ওদিক তাকিয়ে খোঁজে শব্দের উৎস। সে বুঝতে পারে অন্ধকারের মধ্যে মানুষটা বসে আছে। আপনি জানতেন? জানতাম জানতাম। প্রিয়তা বোকা, কিন্তু তুমি নও। উচ্ছ্বাস শব্দ করে হাসে। হঠাৎ হেসে হঠাৎই থামিয়ে দেয়। সেই বোকা মেয়েটার পিছে পড়েছেন কেন এভাবে? দেখো, প্রিয়তাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সে এমন কোনো আগুন সুন্দরীও নয় যে তোকে না পেলে মরে যাব। আসলে তার পিছে পড়ে থাকার একমাত্র উদ্দেশ্য তুমি। আমি? হ্যাঁ তুমি। আমি সেদিন বুঝতে পেরেছি যেদিন ওর বাড়িতে তোমাকে প্রথম দেখেছি। তুমি আমার বিজনেস পার্টনারদের ভাইয়ের ছেলে, যার বাবা মাকে ওরা খুন করেছে। আমার অনেক দিন নজর ছিল তোমার উপর। কবির শাহ তোমাকে আশ্রয় না দিলে অনেক আগেই খুঁজে পেতাম। আমি এটা জানতাম তুমি প্রতিশোধ নিতে চাও। এত সবের মধ্যে প্রিয়তাকে ব্যবহার করলেন কেন? ওই যে বললাম, ও বোকা, সহজেই আমার ফাঁদে পা দিয়েছে। আমার প্রেডিকশন ছিল দুইটা। এক, তুমি আমার কাছে আসবে, না হয় সত্যি পুলিশের কাছে ধরিয়ে দেবে। তবে তুমি বুদ্ধিমান, তুমি বুঝে গিয়েছো সে বিজনেস পার্টনার শিল্পপতি আসলে কে। নীলুকে ব্যবহার করেছেন এই জন্যই? নীলু আমার সাথে প্রতারণা করেছে। অসভ্য মেয়েটা আমার সাথে ভালো মানুষের নাটক করেছে, তবে বেশি কিছু করার সাহস পায়নি। প্রিয়তাকে বলেনি আমার নাম, তবে ঠিকই কিছু প্রমাণ জোগাড় করেছে আমার বিরুদ্ধে। বোকা মেয়েটা ভেবেছিল ও কোর্টে প্রমাণ নিয়ে হাজির হবে, আর আমি কিছু জানতে পারবো না। উচ্ছ্বাস মুচকে এসে বলল, কোর্টেও পৌঁছানোর আগেই ওকে আপনি আটকাতেন, যেভাবেই হোক আমি জানি। এতে আপনার দুইটা লাভ হতো। আমার উপর সব দায় দিয়ে আমাকে ফাঁসির দড়িতে ঝুলাতেন, আপনার কোনো শাস্তি হতো না। আর দ্বিতীয়ত, প্রিয়তাকে পেয়ে যেতেন। ওর বড় ভাই নেই, মাথার উপর ছায়া বলতে বৃদ্ধ বাবা। মেয়ে পাচারের ব্যবসাটা তো ভালোই চলছে, তাই না? শব্দ করে হাসির আওয়াজ আসে। আকাশ পাতাল কাঁপিয়ে হাসার আওয়াজ। উচ্ছ্বাস বিন্দুমাত্র বিভ্রান্ত হয় না। সে জানে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তুমি আসলে অসম্ভব বুদ্ধিমান একজন মানুষ। আমাকে বলতেই হচ্ছে, সুদর্শন রূপের চেয়েও একটা পুরুষ মানুষের যে দিকটা মেয়েরা পছন্দ করে তা হলো তার খোর ধরার বুদ্ধি। প্রিয়তা এবং সেই সাথে নীলুও শুধু শুধু তোমার প্রেমে পড়েনি, বুঝতে পারছি। তোমার বুদ্ধি আর ব্যক্তিত্ব প্রেমে পড়েছে তারা। আই মাস্ট সে, আমার মেয়ে হলে আমি বোধহয় তোমার প্রেমে পড়তাম। উচ্ছ্বাস ভ্রুকুচকে বলল, আপনি পুরুষ? তার মানে? আমার তো মনে হয় আপনিও মেয়ে। দুর্বল পুরুষ মানুষকে আমার ঠিক পুরুষ মনে হয় না। হতে পারে পুরুষ বা মহিলার মাঝামাঝি কিছু, খাঁটি বাংলায় যাদের বলে নপুংসক। হাউ ডেয়ার ইউ! বাজখায় চিৎকারে মনে হলো পুরো বাড়িটা কেঁপে উঠেছে। কিন্তু উচ্ছ্বাস এক বিন্দুও ভীত হয় না, বরং ভীষণ শান্ত থাকে। আপনার খেলা শেষ নিয়াজ মোর্শেদ, অনেক তো খেললেন, এবার ব্যাটিংটা আমিই করি। এই তুই কি করবি? এক্ষুনি আমার লোকেরা তোকে শেষ করে দিতে পারে, তুই জানিস? তুই বাড়িতে ঢোকার পরেই পুরো বাড়ি ঘিরে ফেলেছে ওরা। হয় লাশে বের হবি, নয় জীবিত অবস্থায় বের হয়ে জেলে ঢুকবি। কয়দিন পরে ফাঁসি হয়ে যাবে তোর। কে বাঁচাবে তোকে? সব প্রমাণ তোর বিরুদ্ধে। চিৎকার করলেই পুরুষ হওয়া যায় না রে পাগলা। পুরুষের সাথে লড়তে পুরুষই হওয়া লাগে। আমার তো লজ্জা লাগছে তোর মতো একটা নপুংসকের সাথে লড়তে। এটা আমারই অপমান। আমি কিন্তু এবার আমার লোকদের ডাকবো। ডাক ডাক না, দেখি কয়জনকে রেখেছিস আমার একার জন্য। তোর আমার পার্থক্যটা দেখলি তো? তুই আমাকে মারতে পুরো বাড়ি ঘিরে রেখেছিস মানুষে, আর আমি তোর স্থানে এসছি, আর একা এসছি। ডাক না তাদের। তোর মতো কয়টা হাফ লেডিসের জন্য উচ্ছ্বাস একাই যথেষ্ট। হালকা আলোয় মুখোমুখি নিয়াজ উচ্ছ্বাস। উচ্ছ্বাসের মুখে রহস্যময় হাসি। নিয়াজ কিছুটা পিছিয়ে যায়, তার মনে ভয় ঢুকেছে। উচ্ছ্বাস দাঁত বের করে হাসে। নিয়াজ আরও ভয় পেয়ে যায়। গো গো আওয়াজ বের হতেই থাকে মুখ দিয়ে। উচ্ছ্বাস জানে তাকে এখন কি করতে হবে। বাবা আসবো? কবির শাহ দরজা দিকে না তাকিয়েই উত্তর দেয়। এসো। মার্জিয়া কবির শাহের মাথার কাছে বসেছিল। মেয়েদের দেখে উঠে দাঁড়ায়। তোমরা কথা বলো, আমি আসছি।
মার্জিয়া, আমি পৃথিবীতে এমন কোনো গোপন কথা কারোর সাথে বলবো না যেখানে তোমার উপস্থিতি থাকতে পারে না। তুমিও থাকো। মার্জিয়া চুপ করে দাঁড়ায়। প্রিয়তা ভয়ে ভয়ে ঢোক চাপে। পেকমের মুখও ফ্যাকাশে। যদি কিছু বলতে এসে থাকো বলে যেতে পারো। আমি বিশ্রাম করব। সারাদিন অনেক ধকল গেছে। প্রিয়তার পেকম হঠাৎ ছুটে আসে। বাবার বুকের ওপর আছড়ে পড়ে দুই বোন। তাদের কান্নার শব্দে মার্জিয়াও চোখের পানি মুছে। বাবা, তুমি আমাদের এমন শাস্তি কেন দিলে? আমাদের মেরে ফেলো, তার চেয়ে তবু এই শাস্তি আমাদের দিও না। তোমরা অনেক বড় হয়েছো মায়েরা, এতটাই বড় হয়েছো যে আমি তোমাদের এর চেয়ে কম শাস্তি দিতে পারলাম না। আমরা বড় হইনি বাবা, আমরা একদম বড় হইনি। নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিচ্ছ, বাবাকে জানানোর প্রয়োজন মনে করছো না। এখনো ছোট আছো বলছো। প্রিয়তা ফোপাতে ফোপাতে বলল, তুমি জানলে খুব রাগ করতে বাবা, তাই তোমাকে বলার সাহস পাইনি। সৎ পথে থাকলে কাউকে ভয় পেতে নেই, এই শিক্ষা কি তোমাদের দেইনি আমি? তাহলে কি তোমরা অসৎ কোনো কাজ করছো? পেকম হতাশ চোখে বাবার দিকে তাকিয়ে বলল, তোমার তাই মনে হয় বাবা? আমরা এমন কিছু করতে পারি? মনে হয় না, এই জন্যই আশা করেছিলাম আজকে জানাবে, তোমরা ভয় পাবে না। পেকম প্রিয়তার দিকে তাকায়। প্রিয়তা একটা লম্বা শ্বাস ফেলে। সে ঠিক করে সে বাবাকে সব বলবে। এখন আর লুকিয়ে কি হবে। কবিশাও বরফের মতো ঠান্ডা হয়ে বসে আছে। মার্জিয়া হতবাক হয়ে একবার প্রিয়তার দিকে আরেকবার কবির শাহের দিকে তাকায়। সব কিছু কেমন অস্বাভাবিক লাগছে তার। মনে হচ্ছে সব ঠিক নেই, কিছু তো গন্ডগোল আছেই। আর তোমরা এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে ওই মেয়ের কথা শুনে। প্রিয়তা মৃদু গলায় বলল, বাবা, আমার আর কিছু করার ছিল না। উচ্ছ্বাস এখন কোথায়? পুলিশের কাছে ধরা দিতে গেছে। জানি না বাবা, আমরা আর কিচ্ছু জানি না। উনি এখন কোথায়? কবিশাও কম্পিত গলায় মেয়েদের দিকে তাকিয়ে বলল, এটা তোমরা কি করলে? সর্বনাশ করলে তোমরা। উচ্ছ্বাস আমার উচ্ছ্বাস। কবিশাও বুকে হাত চেপে বসে পড়ে। মার্জিয়া ছুটে আসে তার কাছে। প্রিয়তা আর পেখম ভয়ার্ত চোখে বাবার দিকে তাকিয়ে থাকে। আসলে কি কোনো অন্যায় করে ফেললো তারা? কি করবে এখন? চাপা উত্তেজনায় সারা রাত ঘুম হয়নি প্রিয়তার। ভোরের দিকে চোখটা একটু লেগে এসেছিল, কিন্তু সেই ঘুম বেশিক্ষণ স্থায়ী হয়নি। সকাল 7টা বাজতে না বাজতেই ঘুমটা আবার ভেঙে গেছে। ঘুম ভাঙতে লাফ দিয়ে উঠে বিছানায় বসে। প্রতিটা রেজাল্টের আগেই তার এমন অনুভূতি হয়, শরীর কাঁপে, অবসাদ লাগে সব কিছুতে। এতগুলো বছরে এত কিছু বদলে গেলেও এই জিনিসটাই বদলাতে পারলো না এখনো রেজাল্টের সময় আসতেই বুক কাঁপতে থাকে তার ধকধক করে। তার বাবার এত করে বোঝায় তাকে যে যা হওয়ার তা তো হয়ে গেছে, এত দুশ্চিন্তা করে কি হবে। কিন্তু মন মানতে চায় না কিছুতেই। তবে আজকের রেজাল্ট মোটেই সামান্য নয়, তার মেডিকেল লাইফের সর্বশেষ প্রফের রেজাল্ট। এতগুলো বছরের কত শত রাত জাগা, অসম্ভব পরিশ্রম, চোখের নিচের কালো দাগ, সব কিছুর ফলাফল আজ। 5 বছর সে নিজের সবটা দিয়ে চেষ্টা করেছে নিজের অবস্থান পাকাপোক্ত করার, বাবার মুখ উজ্জ্বল করার, আর একটা মানুষকে একদম নিজের করে পাওয়ার। আজকের দিনটার ওপর অনেক কিছু নির্ভর করছে। আজ পাশ করলে আপাতত কিছুটা চিন্তামুক্ত। এরপর 1 বছরের ইন্টার্নশিপ, তারপরে সে ডাক্তার। হ্যাঁ, সে ডাক্তার হবে। এর চেয়ে শান্তির আর কি হতে পারে? তার বাবা তাদের নিয়ে যে অহংকার করত, সে তার মর্যাদা রাখতে যাচ্ছে। মেয়ে হিসেবে তার আর কিছুই চাওয়ার নেই। কি রে, এত সকালে উঠে পড়েছিস যে? মা, কলেজে যাব, তৈরি হতে হবে। মার্জিয়া কিছুটা অবাক হয়ে বলল, তোর মাথা ঠিক আছে? মাত্র 7টা বাজে, রেজাল্ট দিবে সেই 11টায়। এত তাড়াতাড়ি কলেজে যে কি করবি তুই? ঘড়ির দিকে তাকাতেই মুখটা ফ্যাকাশে হয়ে যায় প্রিয়তার। আজ সময়টা যাচ্ছেই না কোনোভাবেই। আধা ঘন্টা ধরে মনে হচ্ছে ঘড়ির কাঁটা সেই 7টা 10-এর ঘরেই পড়ে আছে। মার্জিয়া হালকা এসে প্রিয়তার মাথায় হাত রাখে। নরম করে পরোটা ভেজেছি, তোর খুব পছন্দ তো, একটু খাইয়ে দিই। প্রিয়তা হতাশ মুখে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, এখন আমার গলা দিয়ে একটা শস্য দানাও নামবে না। প্রতিটা রেজাল্টের আগে তোর এই দুশ্চিন্তাগুলো দেখলে মনে হয় দুনিয়ার ভালো রেজাল্টের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিচ্ছু নেই। সব সময় এত দুশ্চিন্তা করলে সামনে এগুবি কিভাবে? প্রিয়তা কথা বাড়ায় না। এখন তার কারো কোনো কথা শুনতে ইচ্ছে করছে না। চুপচাপ দরজা খুলে বাগানে এসে বসে। ইদানিং কবির সাহেব শখ হয়েছে বাগান করার। স্কুল থেকে ফেরার পথে রোজই কোনো না কোনো গাছ কিনে আনছে, আর মহা সমারোহে সেই গাছ লাগানো হচ্ছে বাড়ির সামনে ছোট্ট জায়গাটায়। কিন্তু এত গাছ এতটুকু জায়গায় আর ধরছে না।
পেখম তো বলে তার বাবা নাকি বাগান করতে গিয়ে জঙ্গল বানিয়ে দিচ্ছে। প্রিয়তা যদিও খারাপ লাগে, সে ঠিক করেছে সে যখন বড় ডাক্তার হবে বাবাকে বড় এক খণ্ড জমি কিনে দেবে বাড়ির পাশেই। বাবা সেখানে ইচ্ছে মতো গাছ লাগাবে, বাগান করবে। বাবার ইচ্ছাগুলো তারা পূরণ করবে না তো কে করবে? বাগানে আসতে মনটা ভালো হয়ে যায় প্রিয়তা। বেশ অনেক ফুল ফুটেছে গাছে। সবচেয়ে বেশি যেটা নজর কাটছে তা হলো হলুদ রঙা জবাটা। এই রঙের জবা খুব বেশি দেখা যায় না সচরাচর, তবে তার বাবা কোথা থেকে যেন জোগাড় করে এনেছে। যেদিন এই ফুল ফোটে সেদিন কবির সাহ যতটুকু সময় বাড়ি থেকে একটু পরপর বাগানে উকি দেয়। তার ধারণা এই হলুদ জবাটা তার বড় মেয়ে প্রিয়তা। এ কি রে মা, তুই এত সকালে? এটা সত্যি। মেডিকেলে ভর্তির পর থেকে প্রিয়তা সকালে খুব বেশি উঠতে পারে না। প্রায় রোজই সারা রাত জেগে পড়াশোনা করে ফজরের নামাজ পড়ে ঘুমাতে যায়। তারপর উঠে তড়িঘড়ি করে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে দৌড়। এভাবেই চলেছে তার বিগত 5টা বছর। প্রিয়তা সুন্দর করে হাসে বাবার দিকে তাকিয়ে। তার বাবা সকাল সকাল বাগানে চলে এসেছে, আগাছা কাটবে, গাছে পানি দেবে, অনেক কাজ তার। ভাবতেই অবাক লাগছে রে মা, আমি একজন ডাক্তারের বাবা। কিছু বছর পর সবাই আমার দিকে আঙুল তুলে বলবে, ওই যে দেখো এত বড় ডাক্তার, প্রিয়তার বাবা উনি। এই এক জীবন আর কি চাওয়ার আছে আমার? প্রিয়তা ম্লান হাসে। সময় যাচ্ছে আর দুশ্চিন্তাও সমানুপাতিক হারে বাড়তেই আছে তার। বাবার কথাগুলো শুনে ভয় আরও বেড়ে যায়। আর যদি সে পাশ করতে না পারে? অজানা আশঙ্কায় বুকটা কেমন ধরফর করে ওঠে। কি রে মা, তুই কি দুশ্চিন্তা করছিস কিছু নিয়ে? প্রিয়তা কান্না ভেজা গলায় বলল, বাবা আমি যদি পাশ করতে না পারি তাহলে তো সবাই আমাকে বলবে ফেলটুস, প্রিয়তার বাবা যাচ্ছে দেখো। প্রিয়তা কথা শেষ করতেই কেঁদে দেয়। কবির সাহ হো হো করে খানিকক্ষণ হাসে। তুই এত বড় হয়ে গেলি, আজ বাদে কাল ডাক্তার হয়ে যাবি, এখনো তোর এই ছিচকাদুনে স্বভাবটা গেল না? বাবা সত্যি আমার খুব ভয় করছে। কবির সাহ মিনিট খানি কি যেন চিন্তা করে চুপচাপ। নদীর ঘাটে যাবি? এখন চল তো, স্কুলে যাওয়ার আগে চলে আসবো। প্রিয়তা না করতে পারে না। নদীর ঘাট অসম্ভব প্রিয় জায়গা তার। তার উপর বাবার সাথে যে সেখানে ঘুরতে যাওয়ার মতো আনন্দ আর হতেই পারে না। প্রিয়তা রাজি হয়ে যায়। অন্তত কিছু সময় তো সব চিন্তা ভুলে থাকা যাবে। শীত শীত আবহাওয়া। প্রিয়তার ভীষণ ভালো লাগছে এই ঠান্ডা আবহাওয়াটা। নদীর শীতল বাতাস আসছে। প্রিয়তা পাতলা একটা জামা পরেই চলে এসেছে, ওড়নাটা পেঁচিয়ে নিয়েছিল ঠান্ডায়। কবিসহ তাই দেখে নিজের চাদরের মধ্যে মেয়েকে নিয়ে এসেছে। প্রিয়তাও বাবার বুকের কাছে এসে গুটিসুটি মেরে বসে থাকে। এত ভালো লাগছে তার, ঠিক যেন সেই ছোট্ট প্রিয়তা তার কম বয়সী কবির সাহ। এভাবেই শীতের দিনে নিজের চাদরের মধ্যে পেঁচিয়ে রাখত মেয়েকে। অদ্ভুত সুন্দর একটা গন্ধ পাওয়া যেত বাবার শরীর থেকে। প্রিয়তা এখনও সেই গন্ধটা পাচ্ছে, একটু পাল্টায়নি যেন। কিসের গন্ধ কে জানে? প্রিয়তা, বলো বাবা। তুই কি আমার উপরে রেগে আছিস? বাবা তুমি কিভাবে ভাবতে পারো আমি তোমার উপর রাখতে পারি? তুমি তো আমার জীবনের সবটাই বাবা, কেন রাগ করবো তোমার উপর? প্রিয়তার কথায় চোখটা ভিজে আসে কবির সাহের। মেয়েটা এত মায়া মায়া করে কথা বলে সব সময়। আমি উচ্ছ্বাসের কাছে সময় চেয়েছিলাম, আমি ওকে বলেছিলাম তোকে সময় দিতে। তুই আজ পর্যন্ত এসেছিস, কোন সম্পর্কে জড়িয়ে গেলে এই পর্যন্ত আসতে পারতিস কিনা আমি জানি না। বাবা হিসেবে এটুকু করা কি অন্যায় হয়েছে আমার? প্রিয়তা কিছুটা অপ্রস্তুতে পড়ে, মাথা নিচু করে গাঢ় গলায় বলে, বাবা তুমি যা করেছো ঠিকই করেছো। সত্যি আমি সে সময়ে আবেগকে প্রশ্রয় দিলে এ পর্যন্ত আসতে পারতাম না। আমার পড়াশোনা ভাটা পড়েছিল, উচ্চ মাধ্যমিকেও আশানুরূপ ফলাফল করতে পারিনি আমি সে সময়ের হাজারটা টানাপড়েনের মধ্যে। পরবর্তী সময়টাও এভাবে কেটে গেলে আজকের এই অবস্থায় আমি আসতে পারতাম না বাবা। কিন্তু উচ্ছ্বাস যে তারপর থেকে একটা বারও এলো না, খোঁজ নিল না আমাদের। ও কি অনেক বেশি রেগে আছে আমার উপর? আমার সিদ্ধান্তে কি ও খুশি হতে পারেনি? প্রিয়তার চোখ জ্বালা করে ওঠে। সে ভেবেছিল উচ্ছ্বাস ভাই তার সেই কম বয়সের আবেগ, যাকে হয়তো কিছুদিন চোখের সামনে না দেখলে ভুলে যাবে, প্রেম আর থাকবে না। কিন্তু না, সে ভুল। উচ্ছ্বাস ভাইয়ের ভাষায় যাকে বলে মাথা মোটা, সে তাই। উচ্ছ্বাস ভাই তার কাছে কোনো আবেগের নাম ছিল না। সে ছিল তার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, কিংবা প্রিয়তা নামক অতি সাধারণ মেয়েটার অসাধারণ হৃদয়ের একচ্ছত্র অধিপতি। এই 5টা বছরে এমন কোনো দিন যায়নি, এমন কোনো রাত যায়নি সে উচ্ছ্বাস ভাইকে স্মরণ করেনি। অ্যানাটমি কিংবা ফরেন্সিক মেডিসিন বইয়ের মধ্যে রাত 2টো কিংবা 3টায় যখন বুধ সে হঠাৎ করেই ওই উজ্জ্বল ফর্সা বরণের মানুষটার মুখয়ব ভেসে উঠত তার চোখের সামনে, যার মুখভর্তি খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁটের কোণায় জ্বলন্ত সিগারেট,
সে চাইলেও শত চেষ্টা করেও সরাতে পারত না মুখটা। এক মগ ধোয়া ওটা কফি নিয়ে রাত 4টেয় যখন মাইক্রোবায়োলজি পড়তে পড়তে ক্লান্ত হয়ে জানালার পাশে দাঁড়াতো, তখন ঠিক মনে হতো উচ্ছ্বাস ভাই হয়তো হঠাৎ করে এসে হাজির হবে জানালায়। তাকে নিয়ে ওই রাতেই হাঁটতে যেতে চাইবে শুনশান নীরব জনমানবহীন রাস্তায়। কিন্তু না, এই 5 বছরে একটাবারের জন্য মানুষটা আসেনি তার সামনে।